যে বাচ্চাগুলো রাস্তা আটকেছে তাদের দিবাগী নকশাল বলেনি, দিবাগী নকশাল বলা হয়েছে পশ্চিমবঙ্গের সেই সব উপাচার্যদের যারা ৩০ লক্ষ টাকা ঘুষ দিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে যারা নাকি উপাচার্য হয়েছেন। চার চাল চার ধাক্কা, মোদি শাহের মাস্টার প্ল্যান কি এবার বিরুদ্ধে যাচ্ছে? দিল্লিতে গুরুত্বপূর্ণ বিল আটকে যাওয়া, বিদ্রোহী তৃণমূল সাংসদদের ঘরে ফেরার জল্পনা, ককরোচ ইস্যুতে যুবদের ক্ষোভ, একটার পর একটা ইস্যুতে কি ব্যাকফুটে বিজেপি? আর তার উপর বাংলায় বিজেপির তৃণমূলীকরণ নিয়ে প্রশ্ন। এনসিপিআই এর স্বীকৃতি না পাওয়া, এগুলো কি এখন উল্টো চাপ তৈরি করছে? আর সবচেয়ে বড় ধাক্কা কি সোশ্যাল মিডিয়ায়? দিমাগী নকশাল মন্তব্যের পাল্টা ট্রেন্ড, মোদিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ, যুব সমাজের মন পড়তে কি সমস্যায় পড়ছে বিজেপি? মিডিয়া কন্ট্রোল আর ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ, এটাই কি এবার বিজেপির নতুন কৌশল? সত্যি কি মোদি শাহের চার চাল ভণ্ডুল? কোথায় ভুল, কেন ভুল, আর সামনে কি হতে চলেছে? বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে এবার একে একে বিশ্লেষণ। মোদি শাহ মাস্টার গেম প্ল্যান, পরপর চারটে চাল ভুল। প্রথমত দিল্লিতে 3টে বিল পাস করানো গেল না। দ্বিতীয়ত ককরোচদের আটকানো গেল না লাঠি দিয়ে। 3, বিদ্রোহী তৃণমূলদের এক অংশ ফিরতে চাইছে মমতা ব্যানার্জির কাছে। এবং চতুর্থত গদি মিডিয়া আর কেউ দেখছে না, দেখলেও বিশ্বাস করছে না। চ্যানেলগুলোর ওপর প্রচুর ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে। দিল্লির হাওয়া কি ঘুরছে? অ্যাস্ট্রোলজাররা সবাই বলছে মোদি 2027-এর রিজাইন করতে বাধ্য হবেন। একটা একটা করে প্লিজ আপনি এই যে কয়েকটা পয়েন্টার বললাম, একটু দর্শকদের বিশ্লেষণ করে বলুন কেন ভণ্ডুল হচ্ছে না বলে আপনার মনে হচ্ছে? পশ্চিমবঙ্গের অধিকাংশ অ্যাস্ট্রোলজার বলেছিল 2026-এ মমতা ব্যানার্জি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসছেন। তিনি কি এসছেন? তিনি যখন আসেননি, ঠিক সেরকম এই অ্যাস্ট্রোলজারদের যে বক্তব্য যে মোদি গভর্নমেন্ট, মোদিজি রেজিগনেশন দেবেন, এটাও মিলবে না। হ্যাঁ, আপনি অধিকাংশ অ্যাস্ট্রোলজার না বলতো যে মমতা ব্যানার্জি মানে জিততে পারবে, না বলতো যদি, তাহলে সেই অ্যাস্ট্রোলজারের ব্যবসায় উঠে যেত। যে সব অ্যাস্ট্রোলজার বলেছে মমতা ব্যানার্জি জিতবে, তাও মমতা ব্যানার্জি কোথায় অবস্থা, নিজের সিটটা পর্যন্ত জিততে পারেননি। ঠিক আছে, মমতা ব্যানার্জি কাউকে হাত দেখিয়েছিলেন, তিনি নাকি বলেছেন মমতা ব্যানার্জি 90 বছর পর্যন্ত চিফ মিনিস্টার থাকবেন। তো এখন দেখুন মমতা ব্যানার্জি বাড়ির পাশে এমন অবস্থা, মমতা ব্যানার্জি গতকাল গেলেন না ডিম খাওয়ার ভয়। ঠিক আছে, এরকম অবস্থা হয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে যে দেখুন 3টে বিল, উনি এটা নট 3টে বিল, ওনারা চেষ্টা করেছিলেন সংবিধান সংশোধনের, যার জন্য 2/3 মেজরিটি। অবভিয়াসলি 2/3 মেজরিটি নেই, সেই ইয়েতে সবাই এক জায়গায় আসতে পারেননি, সেই জন্য ওটা পাস হয়নি। ইট ইজ নট যে চালে ভুল, এটা তো এই না যে গভর্নমেন্ট বিল পাস করাতে হেরে গেছে, এটা সংবিধান সংশোধন 2/3 মেজরিটি পেতে হেরে গেছে। এটা 2/3 নেই, এটা জানা কথা, এটা মানে ম্যাথামেটিক্স, এর মধ্যে কোনো এ নেই। দ্বিতীয় আপনি একটা কি বললেন, ককরোচে আটকাতে পারলো না লাঠি দিও। বাচ্চাদের কেন লাঠি দিয়ে মারবে? দেখুন কিছুটা তো সর্বত্তা আছে নিট নিয়ে। দেখুন প্রথমত নিট যেটা ফাঁস হয়েছে সেটার কারণ হচ্ছে একজন মাস্টারমশাইকে ইংরেজি থেকে মারাঠা প্রশ্ন মানে কনভার্ট করতে বলা হয়েছে। দেখুন আমাকে সব ভাষায় প্রশ্ন তৈরি করতে হবে, সব ভাষায় যদি প্রশ্ন তৈরি করতে হয় তাহলে একজন টিচার যদি বিট্রে করে, ধরুন পাঞ্জাবি বা বাঙালি বা মারাঠা, কিছু করার নেই, মানুষ একজন বিট্রে করে, সেই একজন বিট্রে করাতে কোশ্চেনটা ফাঁস হয়ে গেছে। তাতেই বাচ্চারা রেজিগনেশন চেয়েছে, যদিও ধর্মেন্দ্র প্রধানের কোনো দোষ নেই, তবুও বাচ্চারা যেহেতু বলেছে সেহেতু ধর্মেন্দ্র প্রধান সরে গেছেন। আমি বলছি এই দাবি একেবারে অনৈতিক দাবি, তবুও বাচ্চারা যেহেতু দাবি করেছেন সেহেতু ধর্মেন্দ্র প্রধান সরে গেছে। এটাকে হার বলা যায় না। দেখুন বাচ্চারা বায়না করলে অনেক সময় তো ব্যাপারটা ছেড়ে দিতে হয়। তৃতীয় আপনি প্রশ্ন কি বললেন? বিদ্রোহী তৃণমূলদের এক অংশ ফিরতে চাইছে মমতা ব্যানার্জির কাছে। দেখুন মমতা ব্যানার্জির সঙ্গে তো এটা এক অংশ না, 2-3 জন মুসলমান, যেহেতু প্রবলেমটা সলভ হচ্ছে না ওই শিবসেনার ওই কেসটার জন্য, নইলে এতদিনে কেসটা সলভ হয়ে যেত। ঘটনা হচ্ছে যে 2-3 জন যারা মুসলিম সাংসদ আছেন তাদের লোকাল এরিয়ায় প্রেশার আসছে, তো সেটাও আমরা দেখুন রাজনীতিতে তো প্লাস মাইনাস হয়ই। দেখুন মমতা ব্যানার্জি এক সময় সব দলের লোক ভাগিয়ে নিয়ে যেতেন, লাস্টে দেখা গেল ওনার নিজের লোকই সব ভেঙে চলে গেল। ঠিক আছে, এবার এখানেও লোকজন বেরিয়ে গেছিল, তাদের উপর প্রেশার আসছে, তাদের সামাজিক প্রেশার আসছে এটসেট্রা, তার একটা দুটো, কিন্তু তারা যে চলে গেছে তা নয়, কিন্তু দোদুল্যমানা তো তাদের তো একটা থাকেই। আর 4 নম্বর আপনি কি বললেন? গদি মিডিয়া আর কেউ দেখতে চাইছে না, কিন্তু গদি মিডিয়ার উপর বিশাল ইনভেস্টমেন্ট লেগে রয়েছে। আপনি এই যে গদি মিডিয়া বলছেন, ভারতবর্ষে যেভাবে নরেন্দ্র মোদীজিকে রোজ গালাগাল করা হয় মিডিয়াতে,
আপনি চায়নায় দেখাতে পারবেন, আপনি কোনো মুসলিম কান্ট্রিতে দেখাতে পারবেন, 57টা মুসলিম কান্ট্রির কোথাও। নর্থ কোরিয়ায় কেউ স্বপ্ন দেখতে পারে না, ইভেন রাশিয়া, এত বড় দেশ, মানে আমি বলছি পৃথিবীর অর্ধেক পৃথিবীতে আপনি দেখবেন সমালোচনাই করতে সাহস পায় না কেউ এর এগেনস্টে। আপনি এমন একটা দিন দেখতে পারবেন না যেখানে একটা চ্যানেলে, ইভেন যাদের অ্যাবসলিউট গদি মিডিয়া বলে, ধরুন রিপাবলিক, সেই রিপাবলিকে এসে 10টা লোক এসে গালাগাল করে চলে যায় মোদিজিকে। আপনি কি করে তারপর মোদি গদি মিডিয়া বলছেন? ঘটনা হচ্ছে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আপনাদের মিডিয়াগুলো উঠছে। ইউটিউব আগামী দিনে কিন্তু ফিউচার, ইউটিউব মিডিয়া আগামী দিনে বা সোশ্যাল মিডিয়া আগামী দিনে ফিউচার। আপনি ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, বা আগামী দিনে ধরুন ইন্ডিয়া গভর্নমেন্ট যদি কোনো প্যারালাল মিডিয়া আসে, আপনারা যে কাজটা করছেন এটা ফিউচার। বাংলা বিজেপিকে তৃণমূলীকরণ করে মোদী শাকি বাংলা বিজেপির আয়ু ছোট করে দিল। নীতির পার্টি, আদর্শের পার্টি এখন বাজারি পার্টি হয়ে গেছে ভোটারদের চোখে। একজনও তৃণমূলের নেতা এখনো পর্যন্ত জয়েন করেছে, ওই 3জন বাদে 3জন সাংসদ জয়েন করেছিল, সেটা স্ট্র্যাটেজিক। আমি বলছি তাদের নেওয়া হয়েছে। আমি বলছি এই যে একটু আগে বললাম বিলে হেরে গেল, কতগুলো বিল আমাদের এবছর মানে সংবিধান সংশোধন দরকার, এই কারণে দরকার আগামী 100 বছর ভারতবাসীকে বাঁচানোর জন্য। খুব সোজা কথা বলছি, তার জন্য যদি আমরা জাপান এবং জার্মানের সৈন্য আমাদের ইউকেকে হারানোর জন্য যদি ব্রিটিশদের সেনাকে সুভাষচন্দ্র বোসের হাতে তুলে দিতে হয় আইনে তৈরি করার জন্য, আমরা সেই কাজটা করেছি। আমরা যুদ্ধবন্দী যারা আছে তাদের জেলের মধ্যে রেখে না খাইয়ে তাদের বের করে দিয়েছি যে তোমরা ব্রিটিশদের এগেনস্টে লড়াই করো, আমরা সেই কাজটা করেছি। কিন্তু একে তৃণমূলীকরণ এই কারণে বলে না, কারণ আমরা তৃণমূলের যে দর্শন আছে সেই দর্শনে যাচ্ছি না, যারা আসছে তারা আমাদের দর্শন গ্রহণ করছেন। আর তাছাড়া এই যে 80 জন বেরিয়ে গেছে বা এই যে 20 জন বেরিয়ে গেছে, এরা কেউ আমাদের পার্টিতে জয়েন করেনি, এরা আলাদা ব্লক করে বসে আছে, এদেরও ওই যুদ্ধ অপরাধী হিসাবে ব্যবহার করা হবে। ওই নির্বাচনের আগে যদি আমি খুব ভুল না করে থাকি, শ্রমিক ভট্টাচার্য একবার নয় একাধিকবার বলেছে বিজেপির দরজা তৃণমূলের সবার জন্য, ভালো খারাপ তৃণমূলের সবার জন্য দরজা বন্ধ। তখন তো পরিস্থিতি একই ছিল, সেই পরিস্থিতি আজকে বদলে গেল কেন? কারণ ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিল, সেটাই যাতে বিজেপি আগামী 50 বছর রুল করতে পারে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাস করানোর জন্য 3জন তৃণমূল সাংসদকে জয়েন করানো হলো এবং অ্যাজিউম করা হচ্ছে যে ভবিষ্যতে আরো তৃণমূল লোকেদেরকে জয়েন করানো হবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই জিনিসটা আনা হচ্ছে ভারতবর্ষে যে পলিসি প্যারালিসিস আছে সেটা তুলে দেওয়ার জন্য। আমি আপনাকে বলছি এর পরেও বিজেপি বহু স্টেটে হারবে, এমনকি সেন্ট্রালেও হারতে পারে, কারণ এটাই ডেমোক্রেসি। আমরা সারা জীবন জিতবো না, আমরা যদি সারা জীবন জিতি তার মানে ডেমোক্রেসিতে থাকবে না। আমাদের এল.কে. আদবানিজি ইয়েতে ভোট করেছিলেন জম্মু কাশ্মীরে গোয়ারা হেরে যায় বিজেপি, আদবানিজি বলেছিলেন যে এটা গণতন্ত্রের জয় হলো। এই যে ওয়ান নেশন ওয়ান, আপনার কি হচ্ছে আজকে লোকসভা 3 বছর পর বিধানসভা, মাঝখানে একবার পুরসভা একবার পঞ্চায়েত, কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, কেউ কোনো স্ট্রং ডিসিশন নিচ্ছে না। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনে যেটা হবে 5 বছর পর ভোট হবে, 5 বছর একটা মানুষ, আজকে দেখুন চায়নায় গত 75 বছর ভোট হয় না, চায়নায় ওরা যেভাবে ইচ্ছা সেভাবে রিফর্ম করতে পারে। আমাদের তো 5টা বছর অন্তত টাইম দিন। আমাদের এক সময় তো ভারতবর্ষের ছিল 1967 পর্যন্ত 5 বছর অন্তর একসঙ্গে লোকসভা বিধানসভা ভোট হতো, তারপর ব্যাপারটা ভেঙে যায়। এই সময়টা যদি না পাওয়া যায় তাহলে বিভিন্ন সরকার তারা সিদ্ধান্ত নিতে পারবে না। সেই জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটাকে আমরা পার্সিউ করছি। এরপরেও আমি বলছি বিজেপি বহু স্টেটে হারবে। এরপরে আমি বলছি এরপরে আপনি বলুন তো এরপর কখনো হতে পারে কেরালায় আমরা জিতবো? এরপর আমি কতগুলো স্টেট বলছি যেখানে আমাদের পক্ষে জেতা, তামিলনাড়ু 1বার 2বার জিততে পারি, টানা জেতা অসম্ভব। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এখানে টানা জেতা অসম্ভব। এমনকি পশ্চিমবঙ্গ তো আমরা আমাদের গভর্নমেন্ট আছে, আমাদের গভর্নমেন্ট কি আগামী 50 বছর থাকবে? নো, একটা টাইমে মানুষের ব্রিটিশ না আসবেই। এবং এনসিপিআই স্বীকৃতি পেল না, টিএমসি বিদ্রোহী এমপির হাওয়া পেন্ডুলামের মতো ঝুলছে। অন্যদিকে ঋতুব্রত গোষ্ঠীও টিএমসি পাচ্ছে বলে মনে হয় না, কারণ শিবসেনা কেসে সুপ্রিম কোর্টের রায় তাদের বিপক্ষে যাচ্ছে। এগুলো মোদি শাহ না বুঝে কেন টিএমসি এমপিদের ঋতুব্রত গোষ্ঠীকে ভাঙিয়ে আনলো? এই মোদি শাহ দাবার চাল ভুল হলো নাকি? না, এরা নিজেরাই ভেঙেছে। এরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপর এত বিতশ্রদ্ধ, এরা চাকর বাকর বানিয়ে রেখেছিল, সেই জন্য এরা দল থেকে বেরিয়ে গেছে। চাকর বাকর মতো ট্রিট করতে এদের সঙ্গে বিজেপির কোনো হাত ছিল না সুদীপ্তদা। দেখুন একটা জায়গায় যদি আমরা দেখি যে পাশের বাড়িতে গন্ডগোল লেগেছে, আমরা তো নারদ বলবোই, আমরা নারদ বলেছি, গন্ডগোল একটু বেড়েছে, কিন্তু গন্ডগোলটা তাদের জন্যই লেগেছে, আমরা শুধু নারদ বলেছি যাতে গন্ডগোলটা একটু
বেড়ে গেছে। ককরোচকে বুঝতে এত বড় ভুল করলো কেন সমস্ত বিজেপি? এখনো দমন করে ভুল করছে। আজ এই মুহূর্তে, আজকে যখন আপনার সাথে আমি বসে কথা বলছি, কলকাতায় ককরোচকে প্রেস ক্লাব এবং অন্য জায়গা থেকে বুকিং করা ভেন্যুতে ঢুকতে দেয়নি। বুকিং করা ভেন্যুতে আশুতোষ রাঙ্কা কথা বলতে এসছে, সেখান থেকে ঢুকতে দেয়নি, প্রোগ্রাম ক্যান্সেল করেছে 1 ঘন্টা আগে, এবং একটা না 4টে প্রোগ্রাম পর ক্যান্সেল করেছে। পুরনো পন্থায় এই যুবকদের দমন করে আগুনে ঘি ঢালছে কি বিজেপি? দেখুন, আমি এইটা ব্যাপারটা জানি না, তবে একটা জিনিস যে এদের পাত্তা না দিলেই হলো। এরা এখানে যদি প্রেস কনফারেন্স করতো তাদের কিছু যায় আসতো না। যদি কেউ করে থাকে আমি বলবো আমার বন্ধুদের, ভাই এদের ছেড়ে দেয় না, যত ইচ্ছা প্রেস কনফারেন্স করুক, কিচ্ছু হবে না। এটা নিয়ে আমি একদম নিশ্চিত একদম। কারণ ককরোচ দিল্লিতে করেছে, কলকাতায় এখানে ককরোচ পার্টি কিচ্ছু করতে পারবে না। কারণ তার সবচেয়ে বড় কারণ ওই যারা নাকি ওখানে গন্ডগোল করেছিল, ওই ভদ্রলোককে যারা মেরেছে তারা কিন্তু সবাই অ্যারেস্ট হয়েছে। আর দ্বিতীয়ত হলো ওই ভদ্রলোক মারা যাওয়ার পিছনে ওর ছেলে, যেটা এই ককরোচ পার্টির মেম্বার, সে দায়ী। সে নিজে বলেছে সে বাড়ির গেট আটকে দিয়েছে বলে ওর বাবা ঢুকতে পারেনি, তাই ওর বাবা মারকে মারা গেছে। সে নিজে বলেছে সে নিজেকে বাঁচিয়েছে, তার বাবাকে সে মৃত্যুর হাতে ঠেলে দিয়েছে, ফলে তার জন্য সে দায়ী। আর দ্বিতীয়ত হলো এদের আমার মনে হয় পাত্তা দেওয়ার কোনো, প্রথমবার দেখুন এরা এসে, দেখুন বাচ্চারা যদি আপনারা বলতে পারেন সবাই চেষ্টা করে তার নিজের ছেলে মেয়ে যেন ভালো হয়, ভদ্র হয়। সবার ছেলে মেয়ে কি ভালো হয়, ভদ্র হয়? কিন্তু যদি ভালো হয়, ভদ্র না হয়, তাহলে কি ছেলেকে কেউ বাইরে ফেলে দেয়? বাইরে ফেলে দেয় না। ঠিক সেরকম মাঝে মাঝে ছেলের আবদার শুনতে হয়, তার সেন্ট্রাল গভর্নমেন্ট সে কিন্তু সুদীপ্ত দা, বিগত কালে ককরোচ পার্টি এবং সিপিআইএম এর সেন্ট্রাল ফ্রন্টাল অর্গানাইজেশনস গুলো, আইসা বলুন, অন্যগুলো বলুন, এসএফআই, ডিওয়াইএফআই, সবাই মানে যুব, মানে কম বয়সী জেনজি যেটা করতে পারছে, জেনজিদের মধ্যে যে শক্তিটা আছে, আজকে জেনজি শক্তির জন্য একটা মিনিস্টারকে রেজিগনেশন দিতে হলো, সেটা বিজেপি বুঝতে পারছে না। বিজেপি এখনো ধর্মযুদ্ধের মধ্যে পড়ে রয়েছে, রিলিজন নিয়ে পড়ে রয়েছে। এইভাবে কি 2029 জিততে পারবে? ওদেরকে তো, ওরা যদি যুব শক্তিকে না বুঝতে পারে, জেনজিকে আপনাতে না পারে, তাহলে 2029 জিতবে কি করে? কে জেনজি? বিমান বোস, সুজন চক্রবর্তী জেনজি, না মোহাম্মদ সেলিম এমজি, না বিকাশ রঞ্জন হচ্ছে এমজি? জেনজি মানে 2000-এর পর জন্মেছে। আপনি সিপিএম এর একজন নেতাকে বের করে তো, যারা টেলিভিশনে আছে এটসেট্রা, যারা 2000-এর পর জন্মেছে, এ সব 1980s এ জন্ম। এই যে ধরুন নতুন আজকে সৃজন, আফরিন বেগম, সৃজনের বয়স কত? জেনজি না হলো আফরিন বেগম জেনজি, সব 40 বছর বয়সের, কেউ একটা 40-এর কম না, সব 40 থেকে 45 এরা। এই আপনাদের এই ধরের নাতনি পদ্মনীতি ধর, যে নিজের হাতে খুন করতো লোককে, তার নাতনি পিএইচডি, সে পিএইচডি করেছে 12 বছর ধরে। সে আপনি বলছেন জেনজি? জেনজি মানে তার জন্মটা কি 2000-এর পর জন্ম হয়েছে, সে পিএইচডি করেছে 12 বছর না 13 বছর ধরে। জেনজি এরা কেউ জেনজি না। কেউ এখন যদি মাথায় পাকা চুল হয়েছে, কেউ যদি কালো করে রেখে দেয় সেই চুল, আগে সিপিএম এর নেতারা চুলটাকে সাদা করতো, জানেন তো? এই যেমন বিমান বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, এদের সব কালো চুল ছিল, সাদা করে রাখতো, সাদা রং মেখে। এখন উল্টোটা হচ্ছে, এখন এদের সাদা চুল কালো করে রাখছে জেনজি হওয়ার জন্য। তো এদের আমি কখনো সিরিয়াসলি নিচ্ছি না। এখন ওই বাচ্চাগুলো নেমেছে, কিন্তু একবার হয়েছে, আর হবে না, ওই তো একবারই শেষ। আপনি দেখবেন 29-এ আবার বড় রকম নিয়ে বিজেপি পাওয়ারে আসছে। স্কুলের বাচ্চারা হাইওয়ে জ্যাম করছে জল ও বই খাতার জন্য। তাদের কি মোদি দিমাগি নকশাল বলছে 15ই আগস্টের মঞ্চ থেকে? যদি তাদের না বলেন, তাহলে কোন 4টে মন্ত্রী 16ই আগস্ট মোদি কাদের দিমাগি নকশাল বলেছেন আর সাফাই দিচ্ছে প্রেসকে? কোথাও না কোথাও প্রথমবার 15 বছরে নরেন্দ্র মোদীকে কি খুব অসহায় লাগছে? যা বলছে উল্টো পড়ছে না। যে বাচ্চাগুলো রাস্তা আটকেছে তাদের দিমাগি নকশাল বলেনি। দিমাগি নকশাল বলা হয়েছে পশ্চিমবঙ্গের সেই সব উপাচার্যদের, যারা 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে, যারা নাকি উপাচার্য হয়েছেন, যারা 10 থেকে 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের অধ্যক্ষ হয়েছেন, যারা বিভিন্ন জায়গায় রেজিস্ট্রার হয়েছেন, বিভিন্ন কলেজ কমিটিতে ঢুকেছেন টাকা দিয়ে, তাদের বলা হয়েছে যে দিমাগি নকশাল। দিমাগি নকশাল বলা হয়েছে বুড়ো ভাম দীপঙ্কর ভট্টাচার্যকে, যে নিজের পুরো ফ্যামিলিকে আমেরিকায় পাঠিয়ে দিয়ে এখানকার বাচ্চাদের মাথা খাচ্ছে, তাকে দিমাগি নকশাল বলা হয়েছে। দিমাগি নকশাল বলা হয়েছে মমতা ব্যানার্জির মতো লোককে, যিনি নাকি লোক খেপিয়ে বেরিয়েছেন, লোক খেপিয়ে ক্ষমতায় এসছেন, ক্ষমতায় এসে 15 বছরে পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিয়ে চলে গেছেন। দিমাগি নকশাল ওই বাচ্চাগুলোকে বলা হয়নি।
বাচ্চাগুলোকে তো বলা হলো, ওরা তো দেখুন, ওরা তো মানে ককরোচ পার্টি ছিল, তাদের তো ক্ষমা ঘেন্না করে দেওয়া হয়েছে। আপনি দেখুন বাচ্চাগুলোকে ক্ষমা করা হয়েছে, এই বাচ্চাগুলোর বদলে ইয়ে গিয়ে আন্দোলন করুক না, ওই বিমান বোস বা ইয়ে রাস্তাতে বাড়ি থেকেও বেরোচ্ছে না। আপনি দেখুন বিমান বোস বা এরা কেউ বাড়ি থেকেই বেরোচ্ছে না, বাচ্চাগুলো বাড়ি থেকে বেরিয়েছে দেখুন তাদের ইয়ে করে। এবার আপনি কালকে বলবেন যে শ্যামল চক্রবর্তীর মেয়ে কি যেন, সেও জেনজি বলবেন, শ্রীলেখা মিত্রকে জেনজি বলবেন, এদের সব এরা 1970-তে জন্ম এদের, ঠিক আছে? এবার এরাও সব এখন মাথার চুল কালো করে জেনজি হয়ে গেছে। জেনজিরা যদি আন্দোলন করে তাদের তো শুনতেই হবে সব। দিমাগি নকশাল বলার ঠিক 10 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া পেজে 2 মিলিয়ন ফলোয়ার, নরেন্দ্র মোদীকে বলতে হয় বন্ধ করো এই পেজ, আবার দমন। কি বললে তিনি যুবকদের কাছে ভালো হবেন সেটাই তো নরেন্দ্র মোদী বুঝতে পারছে না সুদীপ্ত দা। প্রথম কথা হচ্ছে 2 মিলিয়ন মানে 20 লাখ, 20 একটা মানে সংখ্যা হলো একটা। আর মোদী যেরকম বলেছেন বলে আমি শুনিনি। আর 20 লাখ কোন লোকই না, 20 লাখ মানে তাদের কোনো জনসমর্থনই নেই। 20 লাখ তো জনসমর্থনই। দুদিন হলো পেজ খুলেছে পালকি শর্মা উপাধ্যায়, সেটা দেখুন। সেটা বন্ধ করতে বলা হলো, 2 লাখ বন্ধ করতে বলা হয়নি, বন্ধ করতে বলা হয়নি। আপনি খোঁজ নিন, এটা একটা কোথাও একটা প্রচার করছে এরা, কোথাও বন্ধ করতে পারে করুন না। 20 লাখ লোক কি এলো গেল ভারতবর্ষে, 20 লাখে যদি কিছু নাই আসে সেটা কেন বন্ধ করতে বলেনি? সবার মনে আসছে বন্ধ করতে বলেনি, কাউকে বন্ধ করতে বলেনি, ওরা যা ইচ্ছা করুক। এই দেখুন আপনাকে 7 দিন পর আমি আবার ইন্টারভিউ দেবো, তখন আপনি দেখবেন এই যে কলকাতায় যারা ঘোরাঘুরি করছে ওরা ওখানেই ঘুমিয়ে পড়েছে, ওখানেই ওদের আন্দোলন। সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদীকে রোস্ট করা হচ্ছে, ব্যঙ্গ এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে বড় ঘাতক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে জনতার জন্য। আর কার কার অ্যাকাউন্ট নরেন্দ্র মোদী বন্ধ করবে বা বিজেপি বন্ধ করবে, কিভাবে ব্যঙ্গকে ডিল করবে বিজেপি? ব্যঙ্গর জন্য তো লাখ লাখ সোশ্যাল মিডিয়া ইউজারকে জেলে পুরে দেওয়া যায় না, এটা তো সম্ভব নয়। এটাই প্রমাণ করে ভারতবর্ষে ডেমোক্রেসি আছে। আপনি চীনে থেকে চীনের প্রিমিয়ামকে ব্যঙ্গ করতে পারবেন না। রাশিয়ায় পুতিনের পারবেন না। আফগানিস্তানে পারবেন না। পাকিস্তানে পারবেন না। সাধারণত মুসলিম দেশে পারবেন না। ভারতবর্ষে পারছেন, ডেমোক্রেসি আছে। এই যে ডেমোক্রেসিটাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই নরেন্দ্র মোদীর মানে প্লাস পয়েন্ট। এই জন্য উনি আবার 3 বছর পর জিতে। সুজিত, গদি মিডিয়া নিয়ে একবার কথা বলবো আরেকবার। আপনার খুব পছন্দের মিডিয়া, যেখানে আপনি প্রায় ইন্টারভিউ দেন, আপনার ওখানে বসে কি মনে হচ্ছে দর্শক আর এইসব টিভি চ্যানেলের প্রোগ্রামে বিশ্বাস করছে না, বড় ব্র্যান্ড আর অ্যাডভার্টাইজ করছে না, সব বড় ব্র্যান্ড নিউজ চ্যানেল থেকে সরে গেছে, রিপোর্টাররা রাস্তায় হেনস্থা হচ্ছে আর দর্শক খিল্লি ওড়াচ্ছে? এটাও কি মোদী শাহ চালের একটা বড় ভুল? না, প্রথম কথা হচ্ছে যে আনন্দবাজারে মমতা ব্যানার্জির যেমন বিশাল বিশাল ছবি আসতো, বা বর্তমান আজকালে আপনি রিপাবলিকে কটা সেরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান? যা দেয় তাদের কর্পোরেটেড অ্যাডভার্টাইজ দেয়। টাইমস অফ ইন্ডিয়া আপনি কটা অ্যাডভার্টাইজ পান, বা এবিপি আনন্দে আপনি কটা অ্যাডভার্টাইজমেন্ট পান? মেইন যারা অ্যাডভার্টাইজ দেয় তারা বাইরে থেকেই অ্যাডভার্টাইজটা দিচ্ছে। 2 নম্বর আমি বলছি এটা একটা টেকনোলজিক্যাল চেঞ্জ। আইনক্স অব্দি দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। আইনক্স কেন বন্ধ হচ্ছে? বাড়িতে এত বড় বড় টিভি আনছে লোকে, ওটিটি আসছে। তো এর জন্য তো এই না যে সিনেমার যে ধরুন আজকে, তার মানে এই না যে শাহরুখ খান খারাপ হয়ে যাচ্ছে বা আমির খান খারাপ হয়ে যাচ্ছে। মানুষ একটা অন্য জায়গায় শিফট করছে। আজকে ধরুন শাহ, কি ওই ভদ্রমহিলার নাম, খুব ভালো অ্যাক্টর, দিল্লি ক্রাইমে যে ভদ্রমহিলা করলেন, শেফালি শাহ। আজ থেকে আপনি 30 বছর আগে ভাবতে পারতেন না যে একজন 50-এর মহিলা তিনি একটি সিনেমার একটা নাটকের লিড চরিত্র। তখন 20-22 বছরের মেয়ে ছাড়া কেউ অভিনয় করতো না। আজকে ওটিটি আসায় জিনিসটা ডেমোক্রেসি এসছে এবং সেখানে এটা সরে গেছে। আর 2 নম্বর হলো এই যে চ্যানেলগুলো, এগুলোতে মোদিজি, অমিত শাহজির কোনো ইনভেস্টমেন্ট নেই। আপনি কিছুদিন আগে দেখেছেন পশ্চিমবঙ্গের যে কটা চ্যানেল, আপনি এখানকার যে কটা চ্যানেল, তাহলে পশ্চিমবঙ্গের এই যে চ্যানেলগুলো আসছে কয়েকদিন আগে পর্যন্ত, এবিপি আনন্দ, তারপর আপনার, এবার আপনি একটা ছোট কথা বলুন, এবিপি আনন্দের একজন সঞ্চালক দুপুর 12টা পর্যন্ত লালটাই ছিল, হঠাৎ 12টা একে গিয়ে সেটা গেরুয়াটাই হয়ে গেল। আপনি বলছেন ওই 1 সেকেন্ডের মধ্যে মোদিজি আর অমিত শাহজি তাকে টাকা দিয়েছে? একদমই না। দেখুন প্রত্যেকে নিজের মার্কেট দেখে নিজেকে চেঞ্জ করে এটসেট্রা, এভাবে চলে আর কি। তো এটা সবার মনে হচ্ছে, দেখুন মানুষ যেটা চায় তারা সেই কথাটা বলে। এখানে তো মানে অন্য কোনো ইকুয়েশন নেই। আপনি দেখবেন বহু চ্যানেল আছে এখনো পর্যন্ত মানে তারা বহুভাবে সমালোচনা করে। ইন্ডিয়ান এক্সপ্রেস এটসেট্রা, তারা দি হিন্দু এখনো ভীষণভাবে সমালোচনা করে বিজেপির। তো এটাতে কোনো দি প্রিন্ট বা ধরুন ওয়াল, এরা প্রত্যেকে ভীষণভাবে সমালোচনা করে। কেউ বলেছে যে এইগুলো বন্ধ? গুজব
যদি আমরা গুজবে কান দিই বা রাজনীতির অন্দরমহলে একটু কান দিই, একটা কথা খুব চারিদিকে শোনা যাচ্ছে, অমিত শাহ ধীরে ধীরে কিছু কিছু লোকেদের সাইডলাইন করে দিচ্ছে। নীতিন গাডকারিকে সাইডলাইন করে দেওয়া হয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিয়ে দেওয়া হয়েছে। কারণ একটাই, সামনের জেনারেল ইলেকশনে নরেন্দ্র মোদীর জায়গায় অমিত শাহ প্রধানমন্ত্রী চেয়ারের দিকে তাকিয়ে আছে। আপনার বক্তব্য? আপনি একটু আগেই বললেন যে ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিয়েছেন ককরোচ জনতা পার্টির জন্য, এখন আপনি বলছেন তাকে অমিত শাহ সরিয়েছে, তাহলে দুটোর মধ্যে একটা তো সত্যি হতে হবে। উনি তো সবাই দেখেছে উনি ককরোচ জনতা পার্টির, যে আমি বলছি ওনার কোনো রকম দোষ না থাকা সত্ত্বেও বাচ্চারা যেহেতু মানে কান্নাকাটি করছে, বাচ্চাদের কথা শুনে এখানে উনি নিজে চলে গেছেন, মানে ওনাকে সরতে বলেন, নিজে চলে গেছেন, নইলে তো মোদী চাইননি উনি চলে যান। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে পার্টি সিস্টেম, সেখানে এটা কিন্তু কংগ্রেস নয় যে একজন আরেকজনকে ল্যাং মারলো, মমতা সবাইকে ল্যাং মারলো এটসেট্রা। এখানে খুব ইউনানিমাসলি ডিসিশন নেওয়া হয়, এখানে অনেক কিছু, অনেক ভাগ আছে, এখানে ওভাবে হয় না, এবং কেউ কাউকে ল্যাং মারেনি। ইয়েও ভালো জায়গায় আছেন, গত 10 বছর ধরেই আপনার গডকারিজি, ঠিক আছে, বাকি সবাই যে যার মতো জায়গায় নিজের কাজ কিন্তু করছে। শুধু তো আমরা সবাই জানি নরেন্দ্র মোদীর পেছনে বড় মাথা হচ্ছে অমিত শাহ, ছিল, আছে এবং হয়তো থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। আছে তো সেখানে এটা কি নর্মাল হিউম্যান সাইকোলজি নয় যে অমিত শাহ কোনো না কোনো দিন প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চাইবেন? যে কেউ প্রমোশন চায়, প্রমোশন তো যে কোনো মানুষ চায়, আচ্ছা কে না চায় প্রমোশন? আজকে আপনি আমাদের যে 20 জন মুখ্যমন্ত্রী আছে, আপনি দেখবেন তাদের মধ্যে আপনি যদি ইয়ে করেন, দেখবেন তাদের মধ্যে 10 জন হয়তো স্বপ্ন দেখছেন যে আমি 20 বছর বা 10 বছর পর আমি গিয়ে প্রধানমন্ত্রী হব। এই স্বপ্ন তো সবার, রাহুল গান্ধী গত 40 বছর ধরে স্বপ্ন দেখছেন তিনি প্রধানমন্ত্রী হবেন, ঠিক আছে, এবার প্রধানমন্ত্রী হতে পারছেন না। তো মমতা ব্যানার্জি স্বপ্ন দেখতেন 2 দিন আগে প্রধানমন্ত্রী হবেন। তো মানুষের তো স্বপ্ন তো থাকেই যে আমি প্রধানমন্ত্রী হবো, বা অভিষেক ব্যানার্জি ভাবছেন আমি মুখ্যমন্ত্রী হবো, ঠিক আছে, এবার মানুষের তো স্বপ্ন তো থাকেই। তো সেটা ওনার থাকবে না, বিশেষ করে উনি এতটা যখন উঠেছেন, ওনার থাকতে পারে, রাজনাথজিৎ থাকতে পারে, তারপর ধরুন যোগীজিৎ থাকতে পারে, হেমন্তজিৎ থাকতে পারে, সবার থাকতে পারে। এই একটা লোক এতটা উঠেছে, তার মনে হবে না আমি নেক্সট স্টেপটা, সে রাজনীতি করছে কেন, তার যদি এগিয়ে যাওয়ার যদি ইচ্ছা না থাকে, সে মানুষ পড়াশোনা করুক বা যে কাজ করুক বা ভালোভাবে যে কোনো কাজ করুক, তাদের তো সেই একটা অ্যাম্বিশন থাকেই।